উফ বাবা, সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি, তবুও যেন কাজ শেষই হচ্ছে না। টুকিকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে। কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। যাই, আগে নদী থেকে একটু জল নিয়ে আসি, তারপর টুকিকে স্কুল থেকে নিয়ে আসবো। এরপর টুনি নদীতে যায় জল আনতে, আর নদী থেকে জল নিয়ে এসে টুকির স্কুলে যায় টুকিকে নিয়ে আসতে। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম আজকে তুমি আমাকে নিতে আসবে না। তোর এমনটা কেন মনে হয়েছে রে মা টুকি, বল তো শুনি। মা, আমি তো তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তুমি তো আসছোই না। মারে, তুই তো জানিস আমাকে একা হাতে সবটা সামলাতে হয়, তাই সব কাজ শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল। তুই মন খারাপ করিস না রে মা টুকি। আচ্ছা ঠিক আছে মা, এখন বাড়িতে চলো। এরপর তারা বাড়িতে চলে যায়, আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে ঘরে তো কোনো খাবার নেই, আমার যে বড্ড খিদে পেয়েছে। এখন আমি খাবার কোথায় পাবো? খাবার জোগাড় করতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু আমি তো পরিশ্রম করতে পারবো না। আমি বরং শুয়ে পড়ি, খিদে এমনিতেই কেটে যাবে। এ কথা বলে কালু কাক শুয়ে পড়ে, আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিন্তু সময় যত যেতে থাকে কালু কাকের খিদে আরো বাড়তে থাকে। উফ, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতেই পারছি না। ভেবেছিলাম শুয়ে থাকলে খিদে কমে যাবে, কিন্তু এখন তো দেখছি যত সময় যাচ্ছে ততই খিদে বেড়ে যাচ্ছে। না, এবার মনে হয় কারো ঘর থেকে খাবার চুরি করে আনতে হবে, তাহলে আর আমাকে বেশি পরিশ্রম করতে হবে না। কালু আঙ্কেল, তুমি আমাদের ঘরে কি করছো গো? টুকি, আমি তো তোর মা টুনিকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তোর মাকে তো ঘরে দেখতে পাচ্ছি না। তোর মা কোথায় গেছে? মা তো একটু কাজে বেরিয়েছে আঙ্কেল। ও আচ্ছা, তাহলে আমি আসি। এরপর কালু কাক সেখান থেকে চলে যায়। ধুর, এত কষ্ট করে টুনির ঘরে চুরি করতে এলাম, কিন্তু টুকির জন্য চুরি করতেই পারলাম না। এদিকে খিদের জ্বালায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। না, দেখি সুকির ঘরে কোনো খাবার আছে কিনা। সুকির ঘর থেকে খাবার চুরি করে খেয়ে কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। কোনো পরিশ্রম ছাড়াই পেট ভরে গেছে, আজ আর কিচ্ছু খাওয়া লাগবে না। এখন আমি নিশ্চিন্তে বিশ্রাম করে নিতে পারবো। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে বনের সব পাখিরা একটা সভার আয়োজন করে, আর সেই সভায় টুনি বলতে থাকে, তোমরা সবাই জানো এখন শীতকাল, আর আমাদের ঘরগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই ঘরের ভাঙা জায়গাগুলো দিয়ে শীত প্রবেশ করে। তাই আমি ভেবেছি আমরা বনের সব পাখি মিলে সবাই একটা করে নতুন ঘর তৈরি করব। তোমরা কি বলো? হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস। আমাদের প্রত্যেকের একটা নতুন ঘর তৈরি করা প্রয়োজন, তাহলে এই শীতে আমাদের আর কষ্ট পেতে হবে না। আমরা সবাই নতুন ঘর তৈরি করব, তুই কোনো চিন্তা করিস না। না না, আমার নতুন ঘর তোলার কোনো দরকার নেই। আমার যেটা ঘর আছে আমি সেটাতেই থাকতে পারবো। এত পরিশ্রম করে ঘর তৈরি করতে আমি পারবো না। কালু দাদা, তুমি সব কি বলছো? তুমি নতুন ঘর তৈরি করবে না? না টুনি, আমি নতুন ঘর তৈরি করব না, আমার এসব ভালো লাগে না। এ কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়, আর বনের অন্য পাখিরা নতুন ঘর তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই বনের সব পাখিদের নতুন ঘর তৈরি করা হয়ে যায়। মা, কি সুন্দর হয়েছে আমাদের নতুন ঘরটা। মা, আমরা আজ থেকে নতুন ঘরে থাকবো, তাই না মা? হ্যাঁ রে মা, আজ থেকে আমরা এই নতুন ঘরে থাকবো, আমাদের আর শীত পড়বে না। বনের পাখিরা তাদের নতুন ঘরে অনেক সুখে দিন কাটাতে থাকে, আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়।
কলু, এই কলু, বাড়িতে আছিস? কি হয়েছে মোড়ল মশাই, আপনি আমাকে ডাকছেন কেন? তোকে কেন ডাকছি সেটা তুই জানিস না? 3 মাস থেকে খাজনা দিস না, সেদিকে দেখছি তোর কোনো খেয়ালই নেই। এক্ষুনি খাজনা দিয়ে দে, নয়তো তোর এই ঘর আমি ভেঙে ফেলবো। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? আপনি আমার ঘরটা ভেঙে ফেলবেন? ভেঙে ফেলবো না তো কি করব? না মোড়ল মশাই, দয়া করে আপনি আমার ঘরটা ভেঙে ফেলবেন না। এই ঘরটা ছাড়া যে আমার আর কিছুই নেই। কলু, তোর কিছু নেই সেটা তোর কারণেই, কারণ তুই একটা অলস পাখি। সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে বেড়াস, আর সুযোগ পেলেই অন্যের ঘর থেকে খাবার চুরি করিস। তোর কিছু না থাকাটাই স্বাভাবিক। যাই হোক, তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে পারবো না। আমি যেটা করতে এসেছি সেটাই করি। এসব কথা বলে মোড়ল কালু কাকের ঘরটা ভেঙে দেয়। আর তা দেখি তো কালু কাক ভীষণ কাঁদতে থাকে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! মোড়ল মশাই যে আমার ঘরটা ভেঙে ফেললো। এখন আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। এখন যদি আমি নতুন করে ঘর তৈরি করতে যাই তবে তো আমার অনেক কষ্ট হবে। না না, আমার এই নরম তুলতুলে শরীরে আমি কষ্ট দিতে পারবো না। আমি বরং বনের কোনো পাখিকে পটিয়ে নিজের একটা থাকার জায়গা করে নেই। এ কথা বলে কালু কাক টুনির ঘরে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি বলতে থাকে, না 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 কালু দাদা, আমি তোমাকে আমার ঘরে জায়গা দিতে পারবো না। তুমি এবার আসতে পারো। টুনি, তুই দয়া করে আমাকে তোর ঘরে একটু থাকতে দে। আমি এখন কোথায় যাব বল? তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, তোমার এখানে কোনো জায়গা নেই। তোমাকে যখন নতুন ঘর বানাতে বলেছিলাম তখন তুমি নতুন ঘর বানাওনি। এখন কেন এসেছো? চলে যাও বলছি, চলে যাও। এরপর কালু কাক বনের পাখিদের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কালু কাককে কেউ সাহায্য করে না। তাই কালু কাক বনের দিকে যেতে থাকে। তখন কালু কাক একটা পাখির কান্না শুনতে পায়, আর এদিক ওদিক তাকাতেই কালু কাক কাকলিকে দেখতে পায়। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমি বড় অসহায় একটা পাখি, আমার নাম কাকুলি। আমি পাশের বনেই থাকি। আমার মনে অনেক কষ্ট গো। আমার গায়ের রং কালো বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না। কিন্তু তুমি জানো আমার একটা বড় ঘর আছে। যদি কেউ আমাকে বিয়ে করতো তবে আমি তাকে আমার ঘরটা তার নামে লিখে দিতাম। কিন্তু কেউ তো আমাকে বিয়ে করতে চায় না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তাই তো আমি মনের দুঃখে এখানে বসে কাঁদছি। কি, কাকুলির বড় একটা ঘর আছে? তবে তো মনে হচ্ছে কাকুলি অনেক বড়লোক পাখি। আমি যদি কাকুলিকে বিয়ে করি তাহলে আমি একটা বড় ঘর পাবো, আর আমাকে পরিশ্রম করে ঘর বানাতে হবে না। পরিশ্রম ছাড়াই একটা বড় ঘর পেয়ে যাব, আর বসে বসে খাবো। ও আচ্ছা, এই ব্যাপার। সত্যি তোমার অনেক কষ্ট। তোমার কষ্ট দেখে আমার অনেক মায়া হচ্ছে। তাই আমি ভেবেছি আমি তোমাকে বিয়ে করব। সত্যি? তুমি সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। চলো আমরা আজকেই বিয়ে করব, তুমি আর কেঁদো না। এরপর কালু ও কাকলি বিয়ে করে নেয়। কাকুলি, এবার আমরা বাড়িতে যাব। তুমি না বলেছিলে তোমার অনেক বড় একটা বাড়ি আছে? চলো আজ আমরা তোমার বাড়িতে যাব। আসলে কালু, আমি তোমাকে একটা মিথ্যে কথা বলেছি। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার কোনো বাড়ি নেই। আমি তোমাকে বিয়ে করার জন্য মিথ্যে বলেছি। আমি কালু বলে কেউ আমাকে বিয়ে করতে চায়নি, তাই তো আমাকে মিথ্যার পথ বেছে নিতে হলো। হায় হায় রে, শেষে কি না কাকুলি আমাকে ঠকালো, আর আমি তা বুঝতেও পারলাম না। এখন আমি কাকুলিকে নিয়ে কোথায় যাব? আমার যে একটা ঘরও নেই, আর আমি তো একটা অলস পাখি। আমার পরিশ্রম করতে এমনিতেই ভালো লাগে না, তার উপরে কাকুলির দায়িত্ব এখন আমাকে নিতে হবে। এসব তুমি কি বলছো কালু? তোমার ঘর নেই? তাহলে আমি কোথায় থাকবো? তুমি আমাকে এক্ষুনি একটা ঘর বানিয়ে দাও, নয়তো বনের পাখিদের নিয়ে তোমাকে মার খাইয়ে নিব। আমি চাই না তুমি এখন অলস হয়ে থাকো। ঠিক আছে কাকুলি, তুমি চিন্তা করো না, আমি আর অলস থাকবো না। এখন থেকে আমি পরিশ্রম করব আর তোমাকে একটা ঘর বানিয়ে দেব। এরপর
এরপর থেকে কালু পরিশ্রমী পাখি হয়ে যায় আর সুখী শান্তিতে দিন কাটাতে থাকে। এ কি রে বাবা, এ তুই কাকে নিয়ে এসেছিস? গলায় মালা, কপালে চন্দন, কি ব্যাপার রে বাবা? এ তুই কাকে নিয়ে এলি বলতো? তুই আবার একে বিয়ে করে আনিসনি তো বাবা? হ্যাঁ মা, ওর নাম টুনি, আর আমি ওকে ভালোবেসে বিয়ে করে এনেছি মা। তোমার ছেলের বউ ও, তুমি ওকে বরণ করে নাও। আর টুনি, যাও যাও, মাকে গিয়ে প্রণাম করো। দাঁড়াও, একদম আমার পা ছুবে না বলে দিলাম। শোন টোনা, তুই যেহেতু একাই বিয়ে করেছিস, সেহেতু এখন তো আর আমার দরকার নেই তোর, তাই না? তাই এই মেয়েকে আমি কিছুতেও বৌমা হিসেবে মেনে নিব না। মা, তুমি এমনটা বলবে না মা, আমার কথা একবারটি শোনো, লক্ষ্মী মা আমার। আমি আসলে তোমাকে অনেকবার বলতে চেয়েছি মা, কিন্তু বলতে পারিনি। মা, টুনি অনেক ভালো। আমি জানি মা, তুমি টুনির সাথে কিছুতেই রেগে থাকতে পারবে না। থাকতো না, যে মেয়ের বংশ পরিচয় কিছুই আমি জানি না, তাকে আমার মানার প্রশ্নই আসে না। আমি মানি না তোর এই বিয়ে। টুনি, তুমি একদম মন খারাপ করো না গো। আসলে মায়ের আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তো, তাই হয়তো মা অনেক কষ্ট পেয়েছে। তবে তুমি ভেবো না। আমি বুঝতে পেরেছি টোনা, তাই আমি কোনো কষ্ট পাইনি। মা আমাকে ঠিক একদিন মেনে নিবে, তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চলো। বাবা গো বাবা, আজ ঘুম ভাঙতে যে এত দেরি হয়ে গেল। এখন আমাকে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে নিতে হবে। এ কি, রান্নাঘরে থালা বাসনের শব্দ হচ্ছে কেন? কে রান্নাঘরে? গিয়ে দেখি তো একবার। এ কি, এই মেয়ে, তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, আমার সাজানো গোছানো রান্নাঘরে এসে হাত দেয়ার? একদম হাত ভেঙে দিব কিন্তু আমি তোমার। মা, আপনি আমাকে এভাবে বলছেন কেন মা? আপনার তো বয়স হয়ে গেছে, তাই আমি বরং রান্না করি, আপনি বিশ্রাম করুন। এই চুপ, একদম আমার মন গলানোর চেষ্টা করবে না, এই বলে দিলাম। এটা আমার সংসার, আর আমি তোমাকে কিছুতেই হাত দিতে দিব না কোনো কিছুতে। কি হয়েছে মা? ঘর থেকে তোমার চিৎকার চেঁচামেচি শুনে এখানে এলাম। তুমি টুনিকে ওভাবে বকাবকি করছো কেন বলো তো? বকাঝকা করবো না মানে? ওর সাহস কি করে হয় হ্যাঁ, আমার রান্নাঘরে এসে রান্না করার? আর ওর হাতের বানানো খাবার কে খাবে শুনি? মা, টুনির বাবা মা কেউ নেই। ওর তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, এত কষ্ট করে রান্না করেছে, আর তুমি এভাবে বলছো মা? বাবা, খুব তো দেখছি বইয়ের হয়ে সাফাই গাইছিস। শোন, আমার কাছে ওসব কথা বলে কিচ্ছু হবে না। তোর বউকে এখান থেকে নিয়ে যা বলছি। মিনু মাসি, ও মিনু মাসি, কোথায় গো তুমি? আরে সুখী, তোরা আয় আয়, ঘরে বস। আসলে মাসি, শুনলাম টোনা দাদা নাকি বিয়ে করেছে, তাই নতুন বউ দেখতে চলে এলাম গো। তো কোথায় তোমার নতুন বউ গো মাসি? আর বলিস না রে, ওকে আমি ছেলের বউ মানলে তো? ওই যে দাঁড়িয়ে আছে দেখছিস না, ওটাই হলো টোনার বউ। আরে আরে, এই হলো টোনা দাদার রুচি। আমি তো ভেবেছিলাম কোনো অপরূপা সুন্দরীকে টোনা দাদা বিয়ে করে নিয়ে এসেছে। সত্যি মিনু মাসি, আমরা এখন বুঝলাম কেন তুমি মেনে নাওনি এই মেয়েকে। আর বলিস না রে মা, মাঝে মাঝে মনে হয় ঘর ধাক্কা দিয়ে বের করে দেই এই বাড়ি থেকে। ঠিক বলেছো মাসি, এবার তবে আমরা আসি গো মাসি। দেখছিস মুখপুরি, দেখছিস? তোর জন্য আমার কত কথা শুনতে হলো। আমার হয়েছে পোড়া কপাল। এসব বলে মিনু ঘরে চলে যায়, আর টুনি ভীষণ কষ্ট পায় আর কাঁদতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে টুনিও গর্ভবতী হয়। এতে টোনা খুশি হলেও মিনু কিছুতেই খুশি হয় না। একদিন এ কি সর্বনাশ! হায় হায় রে,
এই মুখপুরি, এই দিলি তো আমার এত স্বাদের গ্লাসটা ভেঙে রে। হায় হায় রে, হায় হায়, এটা আমার দাদা বিদেশ থেকে এনে আমাকে দিয়েছিল। দিলি তো তুই দাদার স্মৃতিটা নষ্ট করে। তোকে তো আমি। আহ মা! একই মা, একই তুমি টুনির শরীরে হাত তুললে? তুমি জানো না মা, টুনি গর্ভবতী। ছি মা ছি, এতদিন ভাবতাম তুমি না বুঝে এসব করছো। না না মা, আমি আর এ বাড়িতে থাকবো না। টুনি চলো চলো আমার সাথে, আমরা বাসা ভাড়া নিয়ে থাকবো। আরে যা যা, আপদটাকে নিয়ে চলে যা, যত সব। এরপর টোনা টুনিকে নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আর অফিসের পাশে একটা পুরনো বাংলো ভাড়া নেয়। টোনা, এটা কি বাসা ভাড়া নিলে বলো তো? কেমন পুরনো, আমার তো ভয় গা ছমছম করছে। আরে টুনি, কিসের ভয় বলো তো? আসলে এই বাসাটা একটু কম ভাড়ায় পেয়েছি, আর আমার অফিস থেকে তো বাসাটা অনেক কাছে, তাই এটাই নিয়েছি, যাতে আমি তোমার খেয়াল রাখতে পারি। বুঝেছি। এভাবেই দিন কেটে যায়। রাতের বেলা আরে আরে, এভাবে কে কান্না করছে? কেমন ভুতুরে ভুতুরে কণ্ঠ। এই বাড়িতে কোনো ভূত নেই তো আবার? টোনা, এই টোনা, দেখো দেখো, কে যেন কান্না করছে। টোনা! উফ টুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এত রাতে কে আবার কান্না করবে? আমি আর তুমি ছাড়া তো কেউ নেই এ বাড়িতে, তাই না? আরে কোথায় কোথায়, আমি তো কারো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। ঘুমাও তো টুনি, আমার বড্ড ঘুম পেয়েছে। আমি সত্যি বলছি টোনা, আমি এতক্ষণ কান্নার শব্দ শুনেছি। উফ, ঘুমাও তো। এরপর প্রতিদিন টুনি ভয় পেত। একদিন রাতে টোনা টুনি যখন ঘুমিয়েছিল, এমন সময় ওরা একটা ডানা কাটা পেতনির হাসির আওয়াজ শুনতে পায় আর ভীষণ ভয় পেয়ে যায়। কিরে, খুবই বাড়িতে ভাড়া এসে শান্তিতে আছিস তাই না? কিন্তু আমি তো শান্তিতে থাকতে দিব না। আমি কোনো মেয়ে পাখিকে ডানা নিয়ে থাকতে দিব না। এ কি পেতনি, তুমি এসব কি 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 বলছো? তুমি ডানা কেটে নিবে মানে? টুনি গর্ভবতী, দয়া করে তুমি ওর কোনো ক্ষতি করো না, দয়া করো, আমাদের কোনো ক্ষতি করো না পেতনি। আমি কাউকে কাউকে ছেড়ে দেই না। এরপর পেতনি জাদু করে একটা ছুরি প্রকট করে আর গর্ভবতী টুনির দুটো ডানা কেটে নেয় আর জোরে জোরে হাসতে থাকে। টুনি, তুমি একদম কষ্ট পেও না টুনি, আমি থাকতে তোমার কিছু হবে না। আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর টোনা টুনিকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার টুনির দুটো ডানা ব্যান্ডেজ করে দেয়। টোনা, তোমাকে আমি বলেছিলাম যে আমি কারো কান্নার আওয়াজ শুনতে পাই। পেতনি আছে ওই বাড়িতে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করোনি। দেখলে তো এবার আমার কি হলো। আমি আর ওই বাড়িতে যাব না টোনা। হ্যাঁ টুনি, আমি বুঝতে পেরেছি, সব আমার দোষ। কিন্তু টুনি, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। ওই পেতনি তো আমাদের খেয়ে ফেলতে পারতো, তাই না? আবার আমারও ক্ষতি করতে পারতো, কিন্তু তা না করে তোমার ডানা দুটো কেটে নিল কেন শুধু? জানি না টোনা, তবে ওই পেতনিকে থামাতেই হবে। আমি চাই না আর কোনো মেয়ে পাখি তাদের ডানা হারাক। এরপর টোনা টুনি এক তান্ত্রিক বাবাকে সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়। কোথায় কোথায় গেলি পেতনি? আয় এদিকে আয় বলছি, আয়। এই শয়তান তান্ত্রিক, তুই কেন আমাকে ডাকছিস বল তো? বল, তুই কেন পাখিদের ডানা কেটে নিচ্ছিস? বল। শুনবি? তবে শোন,
এই বাংলোতে আমি আমার শ্বশুর বাড়ির সবার সাথে ভাড়া থাকতাম, কিন্তু আমার শাশুড়ি ছিল খুবই অত্যাচারী। আমাকে খুব কষ্ট দিত, অত্যাচার করত। একদিন আমাকে আমার শাশুড়ি খাবার চুরি করার দায়ে আমার ডানা দুটো কেটে নেয়, আর আমি রক্তক্ষরণে মারা যাই। তাই আমি প্রতিজ্ঞা করেছি, যে পাখি ভাড়া থাকবে এই বাংলোতে তারে আমি ডানা কেটে নিব। মূর্খ তুই, একজনের অন্যায়ের সাজা সবাইকে দিচ্ছিস। একবার ভেবে দেখেছিস এসব পাখিরা কেন সাজা পাবে? আরে তাই তো, আমি ভুল করেছি টুনি। আমি তো আর তোমার ডানা ঠিক করে দিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি আমি আর এমন অন্যায় কাজ করব না। চলে গেলাম আমি। এরপর পেতনি চলে যায়। এদিকে মিনু টুনটুনি তাদের বাড়িতে আসে আর সবটা শোনে। কষ্ট পেও না মা টুনি, আসলে সবকিছু আমার দোষ। আমি অত্যাচার না করলে তোমরা তো আর এই বাড়িতে আসতে না। আসলে তোমরা চলে আসার পর আমি অনেক একা একা বোধ করেছি, তাই তোমাদের নিতে এসেছি আমি। বাবা টোনা, বৌমাকে নিয়ে বাড়ি চল বাবা। মা টুনি, তোমার ডানা নেই তো কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করব মা। চলো বৌমা চলো। মিনুর কথা শুনে টুনি খুশিতে একেবারে কেঁদে দেয়। এরপর গর্ভবতী ডানা কাটা টুনি স্বামী আর শাশুড়ির সাথে আগের বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। একি একি, নদীর মাঝে এই টমেটো গাছ এলো কোথা থেকে? ইস, এই শুকনো মরা গাছটা কি শক্ত! কোথায় দিয়ে কাটতে গিয়ে আমার একদম দম বন্ধ হয়ে যাচ্ছে, গায়ের শক্তি শেষ প্রায়। না না, এই গাছ আমাকে যে করে হোক কাটতেই হবে। আর একবার চেষ্টা করে দেখি। হায় হায় রে, কি হলো আমার? হাত ফসকে কোঠাটা নদীর জলে পড়ে গেল। এবার কি হবে? আমি গাছ কাটবো কি করে? গাছ কাটতে না পারলে যে সেই গাছ বাজারে বিক্রিও করতে পারবো না। এই খরস্রোতা নদী থেকে আমার কোঠার কিভাবে তুলে নিয়ে আসবো? হায় হায় রে। এ কথা বলে টুনি নদীর ধারে বসে কুঠারের শোকে কাতর হয়ে কাঁদতে থাকে। আর ঠিক সে সময় টুনি দেখতে পায় যে নদীর জলের মধ্যে কোথা থেকে যেন অনেকগুলো টমেটো ভেসে ভেসে আসছে। তা দেখে টুনি অবাক হয়ে বলতে থাকে, একি অবাক করা কাণ্ড! নদীর জলের মধ্যে এতগুলো টমেটো ভাসছে কেন? দেখে তো মনে হচ্ছে সব টমেটো ভালো আর টাটকা। কোথা থেকে এই টমেটোগুলো ভেসে আসছে? এ বাবা, আস্তে আস্তে তো একটা দুটো করে অনেকগুলো টমেটোই নদীর জল থেকে পাড়ে তুলে আনলাম, কিন্তু এই টমেটোগুলোর মালিক কে? কাকে ফিরিয়ে দিব আমি এই টমেটো? আহারে, কোনো অভাগা গরিব পাখির কষ্ট করে ফলানো টমেটো নদীর জলে ভেসে যাচ্ছে মনে হয়। কি রে, আশেপাশে তাকিয়ে কি দেখছিস? নে নে, ওই টমেটোগুলো তুই নিয়ে নে। ভাগ্যদেবী তোকে উপহার হিসেবে তোকে টমেটোগুলো দিয়েছে। কিছুক্ষণ আগে কুঠার হারিয়ে অসহায় হয়ে পড়েছিলি না? এই টমেটোগুলো বিক্রি করে সেই অসহায়ত্ব কাটিয়ে উঠবি। কে তুমি বুড়িমা? আর তুমি কিভাবে জানলে আমি কিছুক্ষণ আগে নদীর জলে কুঠার হারিয়েছি? গাছ কাটার সময় তোমাকে তো আশেপাশে দেখিনি। তুমি ভিনদেশি পাখি নাকি বুড়িমা? আরে টনি, আমাকে কিছু দেখে জানতে হয় না, আমি সব কিছু আগে থেকেই বুঝতে পারি। শোন, আমার পরিচয় জেনে তোর কোনো লাভ নেই। তুই এখন থেকে প্রতিদিন সকালবেলা এই নদীর পাড়ে আসবি আর টমেটো নদীর জল থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করবি। এই টমেটো বিক্রি করে তোর বেশ স্বাচ্ছন্দ্যে দিন কাটবে রে। এ কথা বলে বুড়ি চলে যায় আর টুনি অবাক হয়ে বলতে থাকে,
আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? বুড়িমা, বুড়িমা শুনে যাও, শুনে যাও আমার কথা বুড়িমা। তুমি কি বললে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বুড়িমা, ও বুড়িমা। টুনি এভাবেই বুড়িমাকে ডাকতে ডাকতে চোখের পলকে বুড়িমা অনেক দূরে চলে যায়। আজ সকাল থেকে আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই, টমেটোগুলো যখন পেয়ে গেলাম, তাহলে বাজারে বিক্রি করে কিছু চাল ডাল কিনে নেই। কুঠার হারিয়ে তো গাছও কাটতে পারিনি। যাক বাবা, টমেটোগুলো নিয়ে বেশ সকাল সকাল বাজারে আসতে পেরেছি। এবার টমেটোগুলো ভালোই ভালোই বিক্রি করতে পারলেই বাঁচি। এই টমেটো নিয়ে যাও, টমেটো, পাকা পাকা সতেজ টমেটো। নাও নাও, নিয়ে যাও নিয়ে যাও। 1 কেজি মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকা। টুনির এমন সতেজ পাকা পাকা টমেটো দেখে বাজারের সব পাখি টমেটো কিনতে থাকে, আর এক নিমিষেই টুনির সব টমেটো বিক্রি হয়ে যায়। সৃষ্টিকর্তার আশীর্বাদে আজ অনেক টাকা পেয়েছি আমি এই টমেটোগুলো বিক্রি করে। বুড়িমা বেশ ভালো বুদ্ধি দিয়েছিল আমাকে। বুড়িমার কথা মতো আমি কাল সকালবেলা আবারও টমেটো নিতে ওই নদীর পাড়ে যাব। যাই, আজ এই টাকাগুলো দিয়ে কিছু চাল ডাল কিনে বাড়ি নিয়ে যাই। এ কথা বলে টুনি ঘরের জন্য বাজার করে বাড়িতে চলে যায়। পরের দিন টুনি ঘুম থেকে উঠে আবারও নদীর পাড়ে চলে যায়, আর নদীর জল থেকে টমেটো তুলে নিয়ে বাজারে চলে যায়। এভাবেই টুনি প্রতিদিন নদীর জল থেকে টমেটো তুলে বাজারে বিক্রি করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। এ কি, আজ অনেকক্ষণ ধরে নদীর পাড়ে বসে আছি, এখনো টমেটো ভেসে আসছে না কেন? আমি নদীর পাড়ে এসে দাঁড়াতে না দাঁড়াতেই তো টমেটো চলে আসতো। আজ কি হলো তাহলে? আমি কি তবে টমেটো পাবো না? না, আজ বরং বাড়ি চলে যাই, কাল না হয় সকালবেলা আবার আসবো। এরপর টুনি ফাঁকা ঝুড়ি হাতে নিয়ে বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা টুনি আবারও টমেটো নেওয়ার জন্য সেই নদীর ধারে আসে। এ কি, আজকেও টমেটো নেই? এমনটা তো কোনোদিন হয় না। না, আজ এই নদীর পাড়ে বাঁধা নৌকায় করে একটু নদীর মাঝে গিয়ে দেখবো, আবার টমেটোগুলো অন্য কেউ আমার কাছে আসার আগেই নিয়ে নিচ্ছে কিনা। ব্যাপারটা একটু দেখতে হবে আমাকে। এ কথা বলে টুনি নদীর জলে বাঁধা নৌকার মধ্যে চড়ে নদীর মাঝে চলে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় একটা টমেটো গাছ আধমরা অবস্থায় দাঁড়িয়ে আছে। এ কি, নদীর মাঝে এই টমেটো গাছ এলো কোথা থেকে? কেমন জানি গাছটা নেতিয়ে গেছে। তার মানে এই গাছ থেকে টমেটো পড়ে গিয়ে ভেসে ভেসে আমার কাছে যেত। আর আমি কি বোকা, আমি ভাবতাম কেউ আমার জন্য টমেটো নদীর জলে ভাসিয়ে দিত। কিন্তু নদীর জলে টমেটো গাছ এলো কোথা থেকে? আমাকে সাহায্য করো, কেউ আমাকে পাতালপুরি থেকে সোনার কুয়ো জল এনে দাও। আমি আর এভাবে নেতিয়ে থাকতে পারছি না। এই পাখি, কে তুমি? আমাকে একটু সাহায্য করো, আমি বড় বিপদে পড়েছি। এক ডাইনিকে আমি আমার গাছ থেকে টমেটো দিতে চাইনি, তাই সেই ডাইনি রেগে গিয়ে আমাকে মরা গাছ বানিয়ে দিয়েছে। আমি টুনি গো, প্রতিদিন নদীর জল থেকে টমেটো তুলে নিতাম আমি। গত 2 দিন থেকে টমেটো ভেসে আসছে না দেখে আমি সেই রহস্য ভেদ করতে এসে দেখি তুমি সেই টমেটো গাছ, যার কাছ থেকে আমি টমেটো পেতাম। হ্যাঁ গো, আমার গাছ থেকে টমেটো পড়ে যেত, ওই টমেটো তুমি পেতে। এক ডাইনির কারণে আমার এমন অবস্থা হয়েছে। তুমি একটু আমাকে সাহায্য করো না গো। নদীর পাড়ে গিয়ে এক বড় গর্ত দেখবে, সেই গর্তে ঢুকে তুমি পাতালপুরিতে চলে যাবে। আর সেই পাতালপুরিতে এক সোনার কুয়ো আছে, সেই সোনার কুয়োর জল এনে আমাকে একটু খাইয়ে দিবে গো। আমার যে বড্ড কষ্ট হচ্ছে, একটুকু সাহায্য আমাকে একটু করো না গো। তোমার অজান্তে তুমি আমার এত বড় উপকার করেছো, আর তোমার বিপদে আমি তোমার উপকার করব না তা কি করে হয়? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি সোনার কুয়ো থেকে জল এনে দিচ্ছি।
এই তো গর্ত। এই গর্ত দিয়ে ঢুকলে নিশ্চয়ই পাতালপুরি যাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি পাতালপুরিতে গিয়ে সোনার কুয়ো থেকে জল নিয়ে আসি। টমেটো গাছকে সুস্থ করে তুলতে হবে তো আমার। এ কথা বলে টুনি সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। ওই তো সোনার কুয়ো, জল জল করছে। যাই, তাড়াতাড়ি এই কুয়ো থেকে জল তুলে নেই। এরপর টুনি একটা পাত্রে করে জল তুলে নিয়ে গর্ত থেকে বেরিয়ে পড়ে। তারপর সে জলের পাত্র নিয়ে আবারও নৌকায় করে টমেটো গাছের কাছে যায়। এই নাও গো টমেটো গাছ, তোমার জন্য সোনার কুয়ো থেকে জল নিয়ে এসেছি, খেয়ে নাও। আহ, তুমি আমাকে বাঁচালে গো। আজ তুমি যদি আমার কাছে না আসতে তবে কি যে হতো। আমি তো এমন নেতিয়েই পড়ে থাকতাম আর অবশেষে মরে যেতাম। তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? তুমি জানো তুমি আমার কত বড় উপকার করেছো। তোমার টমেটো বিক্রি করে আমি যে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারি। আজ তুমি আমাকে সাহায্য করেছো, যাও আর তোমাকে কষ্ট করে দিন কাটাতে হবে না। এরপর থেকে আমার টমেটো গাছ থেকে আরো বেশি বেশি টমেটো দিব তোমায়। তুমি আগে থেকে আরো বেশি টমেটো পাবে। কাল সকালে আবারও নদীর পাড়ে এসো কেমন? আজ তুমি বাড়ি ফিরে যাও। টমেটো গাছের কথা শুনে টুনি বাড়ি ফিরে যায়। এরপর থেকে প্রতিদিন নদীর জলে টমেটো গাছ অনেকগুলো করে টমেটো নদীর জলে ফেলতে থাকে। আর টুনি সেই টমেটো নদীর জল থেকে কুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করে। আর যে টাকা পায় সেই টাকায় সুখে শান্তিতে টুনি দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখলাম যে আমরা যদি আমাদের অজান্তে কারো উপকার করে থাকি তবে আমাদের কোনো বিপদ হলে সৃষ্টিকর্তাই তাকে আমাদের কাছে পাঠিয়ে দিবে সাহায্য করার জন্য। তাই আমাদের উচিত সকলকে সাহায্য করা। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।